স্ক্রু গেজ নিয়ে আলোচনা করব। আমার পিছনে দেখতে পাচ্ছ একটা স্ক্রু গেজের ছবি দেওয়া আছে। আর প্রথমেই দেখে নিই স্ক্রু গেজটা কীভাবে কাজ করে। স্ক্রু গেজ ব্যবহার করা হয় সিলিন্ডার শেপ অথবা কোনো গোলাকার শেপ অথবা বর্গাকার শেপ যে কোনো বস্তুর ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তুর স্বাভাবিক ব্যাস পরিমাপ করার জন্য সাধারণত স্লাইড ক্যালিপার্স স্ক্রু গেজটা ব্যবহার করা হয়। স্লাইড ক্যালিপার্স এবং স্ক্রু গেজ এই দুইটার মধ্যে মৌলিক ব্যবধান হচ্ছে স্লাইড ক্যালিপার্স দিয়ে যতটা সূক্ষ্ম পরিমাপ করা যায় স্ক্রু গেজ দিয়ে তার থেকেও বেশি সূক্ষ্ম মেজারমেন্ট করা যায়। এই কারণে স্ক্রু গেজ ব্যবহার করা হয়। তো স্ক্রু গেজ দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে একটা স্ক্রু গেজ। এর মধ্যে এইখানে স্ক্রু গেজের এই যে অংশটুকু, এইটা সামনে পিছনে মুভমেন্ট করতে পারে। এই অংশটুকু সামনে পিছনে মুভমেন্ট করে, প্রয়োজনের তাগিদে এটা সামনে পিছনে মুভমেন্ট করে অ্যাডজাস্ট করতে হয়। আর এইটাকে বলা হয় বৃত্তাকার স্কেল, আর এটাকে বলা হয় টুপি। এই অংশটা হচ্ছে টুপি, এটা বৃত্তাকার স্কেল, এবং এই যে নীল দাগ দিয়ে যে অংশটা আছে এটাকে বলা হয় রৈখিক স্কেল। তো এটা হচ্ছে আমাদের রৈখিক স্কেল। রৈখিক স্কেল, এটা হচ্ছে আমাদের বৃত্তাকার স্কেল, এবং এইটা হচ্ছে আমাদের টুপিটি। তো এইটা হচ্ছে বেসিক্যালি স্লাইড ক্যালিপার্স। আর আমরা এই বস্তুর, এটা হচ্ছে আমাদের মূল বস্তু, এই বস্তুর ব্যাস পরিমাপ করব। ব্যাস কতটুকু, এটা এখান থেকে এইটুকু, এটাকে বলা হচ্ছে ডি। এই ব্যাস পরিমাপ করার জন্য বেসিক্যালি স্ক্রু গজ ব্যবহার করা হয়। তো স্ক্রু গজের সাহায্যে কোনো বস্তুর, এরকম কোনো বস্তুর ব্যাস পরিমাপ করার ক্ষেত্রে সূত্র হচ্ছে ডি ইকুয়াল টু ডি ছোট হাতের ডি প্লাস এল ডট সি ইন্টু সি মাইনাস প্লাস মাইনাস। তো ধারাবাহিকভাবে এই ডি হচ্ছে বস্তুর ব্যাস। এটাকে আমরা স্বাভাবিকভাবে স্ক্রু গজে মিলিমিটার এককে পাবো। একে মিলিমিটার এককে পেতে পারি, তোমরা চাইলে সেন্টিমিটার এককেও নির্ণয় করতে পারো। এরপর আসে রৈখিক স্কেল পার্ট। দেখো রৈখিক স্কেলের যে অংশটা আছে এখানে, এই রৈখিক স্কেল মিলিমিটার এককেই পার্ট দেয়। আমরা চাইলে এটাকে সেন্টিমিটার এককে নিতে পারি, তবে বেসিক্যালি এটা মিলিমিটার এককে পার্ট দিবে। এরপরে আছে এল ডট সি। এল ডট সি মানে হচ্ছে লেস্ট কাউন্ট, সর্বনিম্ন কত পরিমাপ করতে পারে, এটাকে আমরা কি বলি, লেস্ট কাউন্ট। তো লেস্ট কাউন্ট বা এল ডট সি এর নাম হচ্ছে ন্যূনাঙ্ক বা লঘিষ্ঠ গণন। বাংলায় বলা হয় লেস্ট কাউন্টকে বলা হয় লঘিষ্ঠ গণন। তো স্ক্রু গজের ক্ষেত্রে এই ন্যূনাঙ্ক বা লেস্ট কাউন্ট এটা বের করার একটা আলাদা সূত্র আছে, সেই বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, একটু পরে আলোচনা করব। আর এখানে সি ইকুয়াল টু হচ্ছে বৃত্তাকার স্কেলের অতিক্রান্ত দাগ সংখ্যা। বৃত্তাকার স্কেল হচ্ছে এটা। দেখো রৈখিক স্কেলের এই যে নীল দাগটা আছে, বৃত্তাকার স্কেলের কোন দাগটা রৈখিক স্কেলের কোন দাগ বরাবর মিলেছে সেইটাকে বলা হয় বৃত্তাকার স্কেলের অতিক্রান্ত দাগ সংখ্যা। আর সবশেষে ই হচ্ছে যান্ত্রিক ত্রুটি। তো এখানে মজার বিষয় যেটা, সেটা হচ্ছে লেস্ট কাউন্টের সাথে বস্তুর ব্যাস এবং বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, তিনটা বিষয় সরাসরি কানেক্টেড। আমরা এই চিত্রটা এইখানে আরেকটু যদি জুম ইন করে দেখার চেষ্টা করি, সাপোজ মনে করো এটা হচ্ছে 10 নাম্বার দাগ কার রৈখিক স্কেলের 10 মিলিমিটার। এরপর আছে 11, 12, 13, 14, 11, 12, 13, 14। এই 14 নম্বর দাগ বরাবর, এই 14 নম্বর দাগ এই বরাবর বৃত্তাকার স্কেল মিলিত হয়। আমরা এবার খেয়াল করলে দেখতে পাবো এটা হচ্ছে আমাদের মূল বৃত্তাকার স্কেল। বৃত্তাকার স্কেলের কত নাম্বার দাগ একদম এই দাগ বরাবর মিলিত হচ্ছে। বৃত্তাকার স্কেলের এইখানে আসলে এখানে দেখতে অসুবিধা হতে পারে, এই কারণে আমি জুম ইন করে দেখা দিচ্ছি। 21, 22, 23, 23 নাম্বার দাগটা, 23 নাম্বার দাগটা এই বরাবর মিলছে। তাহলে 23, 24, 25। একুশ, 22, 23, 24, 25। তাহলে এটা হচ্ছে আমাদের 20 এবং এইটা হচ্ছে 25। তাহলে 20 এবং 25-এর মধ্যে 23 নাম্বার দাগটা, এই 23 নাম্বার দাগটা 23 নাম্বার দাগ, এইটা রৈখিক স্কেলের এই সরলরেখা বরাবর মেলে। এবং রৈখিক স্কেলের এটা হচ্ছে 10, 11, 12, 13, 14, 14 নাম্বার দাগটা সর্বশেষ এইখানে ছেদ করে। তাহলে এই দাগটার ভ্যালু হচ্ছে 14 মিলিমিটার। আর বৃত্তাকার স্কেলের অতিক্রান্ত দাগ সংখ্যা, এটাকে আমরা বলবো সি। এই যে বৃত্তাকার স্কেলের অতিক্রান্ত দাগ সংখ্যা, তাহলে সি ইকুয়াল টু হচ্ছে 23। এবং রৈখিক স্কেল পার্ট, তাহলে রৈখিক স্কেলের 10, 11, 12, 13, 14, 14 নম্বর দাগটা মিলিত হচ্ছে। এই কারণে রৈখিক স্কেল পার্ট ডি ইকুয়াল টু 14 মিলিমিটার। তাহলে ডি ইকুয়াল টু 14 মিলিমিটার এবং সি ইকুয়াল টু 23। তাহলে
আমরা যখন কোনো বস্তুর এই যে এখানে একটা সিলিন্ডার শেপের বস্তু আছে, এই সিলিন্ডার শেপের বস্তুর ব্যাস ডি পরিমাপ করতেছিলাম, তাহলে ডি পরিমাপ করার ক্ষেত্রে সূত্র হচ্ছে ডি ইকুয়াল টু ডি প্লাস এল ডট সি ইন্টু সি মাইনাস প্লাস মাইনাস সি। যেখানে ডি এর ভ্যালু কত, ডি এর ভ্যালু হচ্ছে 14 মিলিমিটার, সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু হচ্ছে 23। এই দুইটা ভ্যালু এখান থেকে দেখে মেজারমেন্ট করতে হয়। লেস্ট কাউন্ট এবং যান্ত্রিক ত্রুটি, যান্ত্রিক ত্রুটির বিষয়টা কি, যান্ত্রিক ত্রুটি এইটা এখানে স্থাপন করার আগে হিসাব করে নিতে হয় এই যন্ত্রে কোনো যান্ত্রিক ত্রুটি আছে কিনা। যান্ত্রিক ত্রুটি বা শূন্য ত্রুটি, এই যান্ত্রিক ত্রুটি বা শূন্য ত্রুটি, শূন্য ত্রুটি কয় ধরনের হয়, দুই ধরনের হয়, ধনাত্মক এবং ঋণাত্মক, যেটা গত ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম। এই ক্লাসেও স্ক্রু গজের যান্ত্রিক ত্রুটি দুই ধরনের হবে, সেটা হচ্ছে ধনাত্মক ত্রুটি অথবা ঋণাত্মক ত্রুটি। সেই বিষয়ে আমরা একটু পরে ডিসকাস করব, কিন্তু এই মুহূর্তে আমাদের ডিসকাশনের বিষয় হচ্ছে ন্যূনাঙ্ক বা লেস্ট কাউন্ট, এটা কোথা থেকে পাবো, আর যান্ত্রিক ত্রুটি বা এখন আপাতত কত ধরবো। তাহলে আপাতত এই যন্ত্রে ধরে নিচ্ছি কোনো যান্ত্রিক ত্রুটি নাই, অর্থাৎ এই যন্ত্রের জন্য যান্ত্রিক ত্রুটির মান হচ্ছে 0 মিলিমিটার। তাহলে এই যন্ত্রে কোনো যান্ত্রিক ত্রুটি নাই এবং এই বস্তুর এই যন্ত্রের ক্ষেত্রে ন্যূনাঙ্ক কত। এখানে একটা বিষয় লেখা আছে, ভালোভাবে খেয়াল করবা, এটা খোদাই করে এই যন্ত্রের গায়ে লেখা থাকে। একে বলে যন্ত্রের পিচ, একে বলে যন্ত্রের পিচ, পিচ। তাহলে এই যন্ত্রের পিচ হচ্ছে 0.5 মিলিমিটার। আর ন্যূনাঙ্ক বের করার ক্ষেত্রে সূত্র কি, ন্যূনাঙ্ক বা লেস্ট কাউন্ট, এটা তোমরা আপাতত জাস্ট জেনে রাখবা, আমি এই বিষয়ে বিস্তারিত ডিসকাস করব একটু পরে। লেস্ট কাউন্ট মানে হচ্ছে যন্ত্রের পিচ বাই বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা। তাহলে বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা। তাহলে এই বৃত্তাকার স্কেলটাতে মোট কতগুলি ভাগ আছে সেই ভাগ সংখ্যা। তাহলে পিচ এই এখানে খোদাই করে লেখা থাকে এবং এই বৃত্তাকার স্কেল দেখলেই আমরা বুঝতে পারবো এখানে মোট কতগুলো ভাগ আছে। তাহলে বৃত্তাকার স্কেল, এই যে বৃত্তাকার স্কেলের এই অংশটুকু, তাহলে এইখানে বৃত্তাকার স্কেল দেখলেও তোমরা খুব সহজে বুঝতে পারবে বৃত্তাকার স্কেলে কয়টা ভাগ আছে। কীভাবে দেখতে পাবা, দেখবা তোমরা এইখানে মনে করো এটা 0 দাগ দেওয়া আছে, তাহলে এইখানে দেওয়া আছে 0 1 2 3 4 5, 5 ঘর ব্যবধানে দাগ কাটা আছে, 1 2 3। এবার দেখো 1 2 3 4 5 1। এবার এখানে 5 দেওয়া আছে, তার মানে এর উপরে 10 যাবে। আর এখানে তোমরা খেয়াল করবা কত দেওয়া আছে, এইখানে যদি 45 লেখা থাকে এর অর্থ হচ্ছে এই বৃত্তাকার স্কেলে মোট 50টা ঘর আছে। বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা, তাহলে 50টা ভাগ আছে। এইখানে 0, এখানে উপরে 5, আর এখানে যদি 45 লেখা থাকে এর অর্থ 45 46 7 8 9 10, তার মানে 50টা ভাগ আছে। এই স্কেলটাতে মোট কয়টা ভাগ আছে, 50টা। যদি এখানে 45-এর পরিবর্তে 95 লেখা থাকে, অর্থাৎ 95 96 97 98 99 100, অর্থাৎ এই স্কেলটাতে মোট 100 ভাগ আছে। তাহলে আমাদের এই স্কেলটাতে কতগুলো ভাগ আছে এটা আমরা বুঝবো কিভাবে। তাহলে এখানে কিছু তো ইনস্ট্রাকশন দেওয়াই থাকবে, আর তোমাদের হাতে যদি স্কেল সরাসরি দেওয়া থাকে তাহলে সরাসরি তুমি স্কেলেই দেখতে পাবে। যদি তোমার হাতে সরাসরি স্কেলটা না দেওয়া থাকে তাহলে কি হবে, তাহলে অবশ্যই তোমাকে বলে দিবে বৃত্তাকার স্কেলে মোট কতগুলো ভাগ আছে। তাহলে আমাদের এখানে মোট এখানে লেখা আছে 45, এখানে কত দেওয়া আছে 45, তার মানে আমাদের বৃত্তাকার স্কেলে মোট ভাগ সংখ্যা হচ্ছে 50। 45 অর্থাৎ 46 47 48 49 50। তাহলে বৃত্তাকার স্কেলে মোট ভাগ সংখ্যা 50 এবং এই যন্ত্রে খোদাই করে লেখা আছে পিচের মান 0.5 মিলিমিটার। তাহলে 0.5 মিলিমিটার বাই 50, এর অর্থ হচ্ছে 1 মিলিমিটার বাই 100। এটা ভাগ করলে আমরা এটা পাই 0.5 ভাগ 50 মানে 1 মিলিমিটার বাই 100। তাহলে এই যন্ত্রের ক্ষেত্রে আমাদের যে যন্ত্র দেওয়া আছে সেই যন্ত্রের লেস্ট কাউন্ট কত বের হলো, 1/100 মিলিমিটার। 1/100 মিলিমিটার মানে ভ্যালু কত, ম্যাথমেটিক্যালির ভ্যালু হচ্ছে 0.01 মিলিমিটার। তাহলে আমাদের যন্ত্রের ক্ষেত্রে লেস্ট কাউন্ট যদি সরাসরি নাও বলে তারপরও আমরা লেস্ট কাউন্ট অনায়াসে বের করতে পারি। তাহলে এক্ষেত্রে এই যন্ত্রের জন্য লেস্ট কাউন্টের ভ্যালু কত আসছে, 0.01 মিলিমিটার। তাহলে যান্ত্রিক ত্রুটি 0, বৃত্তাকার স্কেলে অতিক্রান্ত দাগ সংখ্যা, বৃত্তাকার স্কেলে অতিক্রান্ত দাগ সংখ্যা C = 23, তার মানে এই C এর ভ্যালু, এই যে C, এই C মানে 23। আর রৈখিক স্কেল পার্ট, এই রৈখিক স্কেলের পার্ট, এখানে রৈখিক স্কেলের ভ্যালু কত দেওয়া আছে, রৈখিক স্কেলের ভ্যালু পেয়েছি 14, তাহলে এইটা = 14 মিলিমিটার। রৈখিক স্কেল পার্ট 14 মিলিমিটার। তাহলে 1টা 2টা 3টা 4টা ভ্যালু যখন আমরা ক্লোজ আপ করতে পারছি, এখন আমরা এই ভ্যালুগুলো এখানে বসাই দিব, তাহলে বস্তুর ব্যাস আমরা পেয়ে যাব।
তাহলে এখানে আসো ভ্যালুটা বসাই, তাহলে ডি ইকুয়াল টু মোট ভ্যালু বসাইলে কত হয়, অতএব ডি ইকুয়াল টু ডি এর ভ্যালু হচ্ছে 14 মিলিমিটার যোগ এল ডট সি 0.01 মিলিমিটার ইন্টু বৃত্তাকার স্কেলের অতিক্রান্ত দাগ সংখ্যা 23 মাইনাস 0.23 মিলিমিটার। তাহলে স্ক্রু গজের সাহায্যে বেসিক্যালি এই সূত্র ব্যবহার করে কিভাবে মেজারমেন্ট করতে হয় আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ন্যূনাঙ্ক ও পিচ। তাহলে স্ক্রু গজের ক্ষেত্রে দুইটা ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে ন্যূনাঙ্ক ও পিচ। তাহলে এটা হচ্ছে একটা বৃত্তাকার স্কেল, এই স্ক্রু গজের এই দেখো এইটা বৃত্তাকার স্কেল, এইটাকে আমরা এখানে ক্ষুদ্রভাবে এঁকে রাখছি। তাহলে এইটা যদি বৃত্তাকার স্কেল হয়, এই বৃত্তাকার স্কেলে মোট কতগুলো ভাগ আছে, এই বৃত্তাকার স্কেলটাতে মোট 50টা ভাগ আছে, মোট 50টা ঘর আছে। দেখো এটা 0, এটা 5, এভাবে ঘুরতে 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 এখানে 45 আর এটা আবার 0, অর্থাৎ এখানে মোট ঘর আছে কয়টা, 50টা। তাহলে 50টা যদি ঘর থাকে মানে বৃত্তাকার স্কেলে মোট ভাগ সংখ্যা হচ্ছে 50। এখন এইটা একটা স্ক্রু, যেহেতু এটা একটা স্ক্রু তাহলে সহজভাবে বুঝলে একটু যদি আমি হাতে দেখাই, এই যে আমাদের এই যে খাপটা, এই খাপটা এখানে লাগায় রাখলাম। দেখো তোমরা দেখতে পাচ্ছ এই যে হলুদ একটা অংশ বরাবর, এই যে হলুদ একটা অংশ আর এই বরাবর এই খাপটা লাগানো আছে। এখন এই খাপটাকে আমি ঘোরাচ্ছি, এটা যদি একটা স্ক্রু হয় তাহলে একে এই যে এইখান থেকে ঘোরানো শুরু করে পূর্ণাঙ্গ একবার ঘুরায় আবার এই হলুদ পর্যন্ত এসে রাখলাম। তার মানে এইটা হচ্ছে একবার ঘোরালাম, সম্পূর্ণ একবার ঘুরাইলাম। তাহলে কোনো একটা স্ক্রুকে যদি সম্পূর্ণ এক প্যাচ ঘোরানো হয় তাহলে সেটাকে বলা হয় একবার ঘূর্ণন। তাহলে একবার অথবা সম্পূর্ণ এক পাক ঘূর্ণন, এক পাক একবার রোটেশন, এর সম্পূর্ণ একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে যাত্রা শুরু করে একদম পূর্ণাঙ্গ হয়ে পুরোটা ঘুরে এখানে আবার ফেরত আসা, এটাকে বলে এক পাক ঘূর্ণন অথবা একবার ঘূর্ণন। তাহলে এই সম্পূর্ণ এক পাক ঘূর্ণনে এই স্কেলটা এইটা যতটুকু সামনে বা পিছনে যাবে যে কোনো একটা স্ক্রু, তোমরা যদি এটা খেয়াল করে থাকো তাহলে তোমরা জেনে থাকবা যে আমরা এই যে দেখো এটা একটা স্ক্রু ড্রাইভার, এই স্ক্রু ড্রাইভার দিয়ে আমরা যদি কোনো বস্তুকে কোনো নাটকে যদি এভাবে করে ঘুরাই তাহলে সম্পূর্ণ একবার ঘুরালে স্ক্রুটা যতটুকু সামনে অথবা পেছনে যাবে এই ব্যাপারটাকে বলা হচ্ছে পিচ। তাহলে এক পাক ঘূর্ণন অর্থাৎ 50 ঘর ঘূর্ণন, এই 50 ঘর ঘূর্ণনের ফলে এই স্ক্রুটা যতটুকু সামনে যাবে যদি আমরা উল্টা দিকে ঘুরাই তাহলে যতটুকু পিছনে যাবে তাকেই বলা হবে এই যন্ত্রের পিচ, একটা স্ক্রু গজের পিচ। তাহলে স্ক্রু গজের পিচ কাকে বলা হবে, তাহলে বৃত্তাকার স্কেলকে সম্পূর্ণ এক পাক ঘুরাইলে অথবা একবার ঘুরাইলে এটি যতটুকু আগে পিছে সরবে সেটাকে বলা হচ্ছে পিচ। এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়, কিন্তু এর থেকে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে স্ক্রু গজের লঘিষ্ঠকরণ বা ন্যূনাঙ্ক। স্ক্রু গজের লঘিষ্ঠকরণ বা ন্যূনাঙ্ক হচ্ছে এইটাকে, এই যে বৃত্তাকার স্কেল এইটাকে সম্পূর্ণ এক পাক নয়, জাস্ট একটা ঘর, এখানে মোট কয়টা ঘর আছে, 50টা ঘর আছে, এর 50টা ঘরের মধ্যে জাস্ট একটা ঘর, তাহলে একটা ছোট্ট একটা ক্ষুদ্র ঘর যদি আমরা এদিক ওদিক করি তাইলে যে মুভমেন্টটা হয় তাকে আমরা বলতে পারি ন্যূনাঙ্ক বা লঘিষ্ঠ গণন। তাইলে একটু খেয়াল করবা, একটা ঘর ঘূর্ণন, একটা 0 থেকে 1, জাস্ট এই একটা ঘর ঘূর্ণনে যে সামান্য পরিমাণ আগে পিছে আসবে সেইটাকেই আমরা বলবো ন্যূনাঙ্ক অথবা লেস্ট কাউন্ট। এখন এক ঘর ঘূর্ণনে তাহলে ডেফিনেশনটা কী হবে, স্ক্রু গজের বৃত্তাকার স্কেলকে এক ঘর ঘূর্ণনে, এক ঘর ওয়ানলি ছোট্ট একটা ঘর ঘূর্ণনে এই বৃত্তাকার স্কেল যতটুকু আগে পিছে আসবে সেটাকে বলা হবে এর ন্যূনাঙ্ক। আর এই স্ক্রু গজের বৃত্তাকার স্কেলকে সম্পূর্ণ একবার অথবা এক পাক ঘূর্ণনে এই বৃত্তাকার স্কেলটা যতটুকু মুভমেন্ট করবে সেটাকে বলা হবে এর পিচ। তাহলে এই স্ক্রু গজের জন্য এখানে দেখো 0.5 মিলিমিটার, এই 0.5 মিলিমিটার এটা হচ্ছে এই যন্ত্রের পিচ। এই স্ক্রু গজের পিচ 0.5 মিলিমিটার বলতে বোঝাচ্ছে এই যে বৃত্তাকার স্কেল, এই বৃত্তাকার স্কেলটাকে আমি যদি সম্পূর্ণ একবার ঘুরাই নিয়ে আসি, পুরো বৃত্তাকার স্কেলটাকে একবার ঘুরাই, এবার পুরো একবার ঘুরাই, সম্পূর্ণ একবার ঘুরাইলে এইটা
ওয়ানলি 0.5 মিলিমিটার স্মরণ ঘটায়। তাহলে খেয়াল করো এই স্ক্রুগজটা বৃত্তাকার স্কেলে, এই স্ক্রুগজের বৃত্তাকার স্কেলটা টোটাল 0 থেকে 14 মিলিমিটার পর্যন্ত পিছনে সরে গেছে। তাহলে 0 থেকে 14 মিলিমিটার পিছনে সরাইতে একে সর্বনিম্ন 14 গুণ 2 মানে 28 বার ঘোরানো লাগছে। তাহলে 28 বার, একবার ঘূর্ণনে 0.5 মিলিমিটার সরণ ঘটে। তাইলে 1 মিলিমিটার সরণ ঘটাইতে গেলে এই পুরো বৃত্তাকার স্কেলটাকে সর্বনিম্ন 2 বার ঘোরানো লাগে। একবার পূর্ণাঙ্গ ঘুরাইলাম 0.5 মিলিমিটার সরলো, আর একবার পূর্ণাঙ্গ ঘুরাইলাম আরও 0.5 মিলিমিটার, তাহলে 0.5 যোগ 0.5 1 মিলিমিটার সরলো। তাহলে 2 বার পূর্ণ ঘূর্ণনে 1 মিলিমিটার সরে। তাহলে 1 মিলিমিটার সরণ ঘটে 2 বার পূর্ণ ঘূর্ণনে, তাহলে 14 মিলিমিটার সরণ ঘটে 14 ইন্টু 2, তারপরে 28 বার ঘূর্ণনে, তাহলে 28 বার ঘূর্ণন হয়। আর একবার পূর্ণ ঘূর্ণনে যে সরণ ঘটে তাকে বলতেছি আমরা পিচ। আর ওয়ানলি তাহলে একবার 50টা ঘর ঘূর্ণনে 0.5 মিলিমিটার, মানে এত সামান্য সরণ ঘটে। তাহলে একটা ঘর জাস্ট 0 1, একটা ঘর জাস্ট একটা ঘর, তাহলে এটা অতি সামান্য। অতি সামান্য বার যদি ঘোরানো হয় তাহলে সেক্ষেত্রে যে সামান্য সরণ ঘটে তাকে বলা হয় ন্যূনাঙ্ক। তাহলে এক্ষেত্রে এই স্কেলের ন্যূনাঙ্ক কত? তাহলে এই স্কেলের ন্যূনাঙ্ক L.C ন্যূনাঙ্ক ইকুয়াল টু পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। এটা হচ্ছে সূত্র, পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। তাহলে পিচ কত? পিচ হচ্ছে 0.5 মিলিমিটার এবং বৃত্তাকার স্কেলে মোট ভাগ আছে 50। এর অর্থ হচ্ছে 1 মিলিমিটার বাই 100। তাহলে এই স্কেলটা 1 মিলিমিটারকে 100 ভাগে ভাগ করে নিখুঁতভাবে পরিমাপ দেয়। এর আগে আমরা স্লাইড ক্যালিপার্সে পড়ছিলাম, স্লাইড ক্যালিপার্সে ভার্নিয়ার ধ্রুবক। তাহলে ভার্নিয়ার ধ্রুবকের মান ছিল 1/20 মিলিমিটার। তার মানে স্লাইড ক্যালিপার্স 1 মিলিমিটারকে 20 ভাগে ভাগ করে নিখুঁত পরিমাপ দিচ্ছিল। অন দ্য আদার হ্যান্ড একটা স্ক্রু গজ, খেয়াল করো, একটা স্ক্রু গজ সে 1 মিলিমিটারকে 100 ভাগে ভাগ করে নিখুঁত পরিমাপ দেয়। তাহলে একটা স্ক্রু গজ যদি 1 মিলিমিটারকে 100 ভাগে ভাগ করে নিখুঁত পরিমাপ দেয় তাহলে এটা কতটা সূক্ষ্ম পরিমাপ দেয়? তাহলে এটা আসলেই অনেক বেশি সূক্ষ্ম পরিমাপ এই স্ক্রু গজটা দিয়ে থাকে। তাহলে এই স্ক্রু গজের ন্যূনাঙ্ক আমরা এই সেটআপে বের করতে পারলাম। এইটাকে যদি আমরা সংজ্ঞা অনুযায়ী বের করি, সংজ্ঞা অনুযায়ী হচ্ছে এক ঘর ঘূর্ণন। এক ঘর ঘূর্ণনে যে সরণ ঘটে সেটা হচ্ছে এর লেস্ট কাউন্ট। তাহলে একে যদি আমরা ম্যাথমেটিক্যালি লিখি, দেখো পিচ 0.5 মিলিমিটার, দ্যাট মিনস 50 ঘর ঘূর্ণনে সরণ ঘটে 0.5 মিলিমিটার। তাহলে আমরা এখানে সুস্পষ্টভাবে লিখলাম স্ক্রু গজে বৃত্তাকার স্কেল, স্ক্রু গজে এটা অবশ্যই লিখে রাখি, বৃত্তাকার স্কেল। তাহলে বৃত্তাকার স্কেল 50 ঘর ঘূর্ণনে সরণ ঘটায়, 50 ঘর না, একটু ভুল লিখেছি, বৃত্তাকার স্কেল এটা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে 50 ঘর সঠিক লিখছিলাম, সরি, 50 ঘর ঘূর্ণনে সরণ ঘটায় 0.5 মিলিমিটার। অতএব আমাদের বৃত্তাকার স্কেল এক ঘর ঘূর্ণনে সরণ ঘটায় 0.5 মিলিমিটার, 0.5 মিলিমিটার বাই 50, দ্যাট মিনস 1 মিলিমিটার বাই 100। তাহলে এইটা এবং এইটা সেম ভ্যালু। তাহলে এটা হচ্ছে আমরা ডেফিনেশন অনুযায়ী সংজ্ঞা লেস্ট কাউন্ট বের করলাম, আর এটা হচ্ছে লেস্ট কাউন্টের ডেফিনেশন। তাহলে লেস্ট কাউন্টের ডেফিনেশন অনুযায়ী লেস্ট কাউন্ট ইকুয়াল টু পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। আর এই যে কনসেপ্টটুকু আমরা শিখলাম, এই কনসেপ্টের উপরে অবশ্যই তোমাদের যারা 9-এ পড়ো তাদের হাফ ইয়ারলি পরীক্ষায়, যারা তোমরা এসএসসি পরীক্ষার্থী তোমাদের টেস্ট পরীক্ষায়, যারা 27 সালের বা এর পরবর্তীতেও যারা টেস্ট পরীক্ষার্থী দিবা, যারা 10ম শ্রেণীতে পড়বা তাদের তাদের টেস্ট পরীক্ষায় এবং এসএসসি পরীক্ষায় অবশ্যই এই কনসেপ্টের উপরে সর্বনিম্ন 5 থেকে 7 মার্ক অ্যাড হবে। যদি তোমরা 5 থেকে 7 মার্ক না হারাইতে চাও তাহলে মনোযোগ সহকারে এই কনসেপ্টগুলো খেয়াল করো। স্বাভাবিকভাবে আমরা সব কিছুই বুঝতে পারি। তাহলে লেস্ট কাউন্ট মানে পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষকরা আমাদেরকে এই কনসেপ্টটা মুখস্থ করা যায়, পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, কিন্তু কিভাবে বিষয়টা অপারেট করে এই বিষয়টা এই যেরকম চিত্রের মাধ্যমে এক্সপ্লেন করতে পারলে তাহলে তুমি এই ধরনের অবজেক্টিভগুলো করতে পারবা। তোমাকে পরীক্ষায় বলে দেবে
একটা স্কেলের এই যন্ত্রের সাহায্যে একটা বস্তুর ব্যাস পাওয়া গেল। এই যন্ত্রের সাহায্যে মেজারমেন্ট করে একটা বস্তুর ব্যাস পাওয়া গেল, ডি ইকুয়াল টু 14.28 মিলিমিটার। এবার তোমাকে বললো অবজেক্টিভে বহুপদী আকারের অবজেক্টিভ আসছে। বহুপদী আকারের অবজেক্টিভ বলতে যে এই কথা উদ্দীপক এইটাই যে একটি স্ক্রুগজের পিচ 0.5 মিলিমিটার, এই স্ক্রুগজটার সাহায্যে একটি স্ক্রুগজের পিচ 0.5 মিলিমিটার, স্ক্রুগজের মোট ভাগ সংখ্যা 50, এই স্ক্রুগজের সাহায্যে একটি বস্তুর ব্যাস পরিমাপ করা হলো 14.28 মিলিমিটার। তাহলে এই স্ক্রুগজের লেস্ট কাউন্ট কত? তাহলে এই স্ক্রুগজের লেস্ট কাউন্ট 0.1/100 অথবা 0.01 মিলিমিটার। এটা থাকলো 1 নম্বর অপশনে। 2 নম্বর অপশনে থাকতে পারে, 2 নম্বর অপশনে তোমাদেরকে দিল যে এই স্ক্রুগজের বৃত্তাকার স্কেলকে কত ঘর ঘোরাতে হয়েছে। তাহলে বৃত্তাকার স্কেলকে যেহেতু 14.28 মিলিমিটার আসছে ভ্যালু, তাহলে বৃত্তাকার স্কেলকে সর্বনিম্ন 28 ঘর ঘোরানো লাগছে। 28টা ঘর পূর্ণাঙ্গভাবে ঘোরানো লাগছে এবং 0.28 মিলিমিটার। তাহলে 0.28 মিলিমিটারের জন্য মোট কতগুলো ঘর ঘোরানো লাগছে? দেখো এখানে মোট ঘর আছে কয়টা? 50টা। তাহলে 50টা যদি ঘর থাকে তাহলে 50 ঘর অতিক্রম করে 0.5 মিলিমিটার যায়। তাহলে 0.5 মিলিমিটার যায় 50 ঘর অতিক্রম করে, তাহলে 14 মিলিমিটার যায় কত ঘর অতিক্রম করে? তাহলে 14 মিলিমিটার যেতে গেলে 50 × 14, তাহলে এত বার অতিক্রম করতে হবে। তাইলে 700 বার আবর্তন করতে হবে। তাহলে সর্বনিম্ন একে কতবার আবর্তন করতে হবে? 700 বার আবর্তন করতে হবে এবং 0.28 মিলিমিটার এর জন্য আরও 56 বার আবর্তন করতে হবে। 0.28 মিলিমিটার 0.5 মিলিমিটার যায় 50 ঘর আবর্তন করে, তাহলে 50 ঘর 0.28 মিলিমিটার আবর্তন করার জন্য আরও কত ঘর হিসাব করতে হবে? তাহলে 50.5 × 0.28 ভাগ 50। তাহলে এটা যদি আমরা হিসাব করি তাহলে এখানে পেয়ে যাব 128 ঘর। তাহলে 700 বার আরও 28 ঘর, 700 বার না 700 ঘর, 728 ঘর, মোট 728 ঘর দূরত্ব অতিক্রম করতে হবে। তাহলে এই স্কেলটা দিয়ে যদি সঠিক পরিমাপ পেতে হয় বা এইরকম একটা মেজারমেন্ট করতে হয় তাহলে তাকে মোট কতগুলো ঘর ঘুরতে হবে সেটা আমাদেরকে চেক করতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা চলে আসছি যান্ত্রিক ত্রুটি পোর্শনে। আমরা যে স্ক্রুগজ নিয়ে আলোচনা করছিলাম, এই স্ক্রুগজে দেখো এটা হচ্ছে রৈখিক স্কেল আর এটা হচ্ছে বৃত্তাকার স্কেল। যখন এই স্ক্রুগজের দুইটা চোয়াল হয় না, স্ক্রুগজের বেসিক্যালি এই যে স্ক্রুর যে পোর্শনটা, এই পোর্শনটা স্ক্রুকে ঘুরায় যখন 0 বরাবর আনা হয়েছে, এইটা এর সাথে লেগে থাকা অবস্থায় যদি এইটা হচ্ছে রৈখিক স্কেলের 0 দাগ বরাবর বৃত্তাকার স্কেলের 0 দাগ অ্যাকুরেটভাবে মিলে যায়। অর্থাৎ বিষয়টা এমন, এটা হচ্ছে রৈখিক স্কেলের 0 দাগ বা 2 দাগ বরাবর, এই বরাবর যদি বৃত্তাকার স্কেলের 0 দাগটা মিলে যায় তাহলে এই রকম সার্কামস্টেন্সেসে এটা হয় 0 ত্রুটি, এই বরাবর কোনো ত্রুটি নাই। তার মানে এই 0 মিলিমিটার বরাবর যদি বৃত্তাকার স্কেলের 0 দাগ অ্যাকুরেটভাবে এর উপর পরিপাতিত হয় বা এটার সাথে মিলে যায় তাহলে সেক্ষেত্রে কোনো যান্ত্রিক ত্রুটি থাকে না, 0 ত্রুটি থাকে না। কিন্তু যদি এই 0 দাগ হয় উপরে অথবা নিচে ক্রস করে যায় তাহলে ধনাত্মক ত্রুটি অথবা ঋণাত্মক ত্রুটি সৃষ্টি হয়। তাহলে এক্ষেত্রে ধনাত্মক ত্রুটি কত? তো ফার্স্ট স্কেলে আমরা এটা দেখতে পাচ্ছি, বৃত্তাকার স্কেলের 0 দাগ রৈখিক স্কেলের 0 দাগের পিছনে থেকে গেছে, নিচে থেকে গেছে। যেহেতু একটু খেয়াল করলে দেখতে পাবো এই যে এই স্কেলটা এখানে তোমরা দেখো, এটা হচ্ছে বৃত্তাকার স্কেলের রৈখিক স্কেলের 0 দাগ হচ্ছে এটা, আর বৃত্তাকার স্কেলের 0 দাগ কোথায় নেমে গেছে? তাহলে বৃত্তাকার স্কেলের 0 দাগ এই বরাবর মিলছে 4 নাম্বার দাগ, 4, কারণ এইটাকে যদি 5 বলি 5 4 3 তাহলে 2 1 0। তাহলে খেয়াল করে দেখো এটা 4 নাম্বার দাগ, এই 0 দাগ বরাবর মিলছে। এটা কত নাম্বার দাগ? 4 নাম্বার দাগ। যেহেতু 4 নাম্বার দাগ এই 0 দাগের সাথে মিলতেছে তাহলে এটা ব্যাকফুটে থেকে যাচ্ছে, তাহলে ব্যাকফুটে থেকে গেলে সেটাকে বলা হবে ধনাত্মক ত্রুটি। তাহলে নিচে নেমে থাকলে এটাকে বলা হবে ধনাত্মক ত্রুটি।
একটু ভালোভাবে খেয়াল করে দেখো, এই বৃত্তাকার স্কেলের এক ঘর, সিঙ্গেল একটা ঘর আগে বা পিছে গেলে যতটুকু সামনে পিছনে রৈখিক স্কেল বরাবর অতিক্রম করছিল তাকে আমরা বলেছিলাম লেস্ট কাউন্ট বা ন্যূনাঙ্ক। তাহলে এক্ষেত্রে এক ঘরের জন্য যতটুকু আগে পিছিয়ে ছিল সেটা ছিল লেস্ট কাউন্ট। এইখানে এই স্কেলের লেস্ট কাউন্ট কত আছে? এই স্কেলের লেস্ট কাউন্ট C.L.C ইকুয়াল টু 0.01 মিলিমিটার। লেস্ট কাউন্ট একটা ঘর ঘুরলে 0.01 মিলিমিটার আগে পিছিয়ে যাবে। তাহলে এখানে দেখো 4 ঘর ব্যাকফুটে থেকে গেছে, তাহলে 4 ঘরের জন্য কতটুকু ব্যাকফুট মানে এই দিকে কতটুকু আগে পিছিয়ে হয়ে গেছে, তাহলে সেইটা যদি আমরা হিসাব করি তাহলে লেস্ট কাউন্ট এখানে লিখতে হবে প্লাস লেস্ট কাউন্টের মান 0.01 মিলিমিটার। এক্সের মান হচ্ছে কয় ঘর ব্যাকফুটে আছে? তাহলে 4 ঘর ব্যাকফুটে আছে, তাহলে এক্সের মান হচ্ছে 4, তাহলে 4, তাহলে এটার ভ্যালু হচ্ছে 0.04 মিলিমিটার। অতএব যান্ত্রিক ত্রুটি E ইকুয়াল টু 0.04 মিলিমিটার। আর এইটার ক্ষেত্রে একটু খেয়াল করলে আমরা দেখতে পাবো এখানে দেখো 0 নাম্বার ঘর একটা উপরে উঠে গেছে, তাহলে উপরে উঠে গেছে এই জিরোকে ক্রস করে, এই জিরোকে ক্রস করে ওই জিরো উপরে উঠে গেছে, তাহলে এই জিরো বরাবর কত নাম্বার দাগ মিলছে একটু খেয়াল করে দেখো। এটা হচ্ছে 45, 46, কত নাম্বার দাগ মিলছে? 46 নাম্বার দাগ মিলছে। তাহলে 46 নাম্বার দাগ মেলার অর্থ হচ্ছে 4 ঘর উপরে চলে গেছে। 46 নাম্বার দাগ মিলছে মানে 4 ঘর ক্রস করে, অতিক্রম করে, 4 ঘর অতিক্রম করেছে। তাহলে 4 ঘর অতিক্রম করছে, তার মানে এক্স এর মান হচ্ছে 4। তাহলে এক ঘর অতিক্রম করলে লেস্ট কাউন্টের সমান দূরত্ব আগ পিছ হতো। তাহলে যেহেতু এখানে 4 ঘর অতিক্রম করে, তাহলে মাইনাস লেস্ট কাউন্ট হচ্ছে 0.1 মিলিমিটার গুণ 4, দ্যাট মিনস মাইনাস 0.04 মিলিমিটার। এইটা হচ্ছে স্ক্রু গজের যান্ত্রিক ত্রুটি। তাহলে স্ক্রু গজের ধনাত্মক ত্রুটি এমন হয়, স্ক্রু গজের ঋণাত্মক ত্রুটি এমন হয়। আর স্ক্রু গজের শূন্য ত্রুটি, জিরো যদি জিরোর সাথে মিলে যায় তাহলে 0 ইউরোর E ইকুয়াল টু 0 মিলিমিটার। তাহলে এটা ছিল স্ক্রু গজের যান্ত্রিক ত্রুটির পোর্শন। আমরা নেক্সট ক্লাসে আমাদের ব্যক্তিগত ত্রুটি, আপেক্ষিক ত্রুটি বা শূন্য ত্রুটি এটা কিভাবে হয় সেই বিষয়ে ডিসকাস করব। ওকে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।